শহর কলকাতায় দিল্লি থেকে এক তরুণী চাকরি করতে এসেছিলেন এক হোটেলে। অভিযোগ উঠছে চাকরির টোপ দেখিয়ে তাকে হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছে। কলকাতায় দিল্লির তরুণীকে ধর্ষণ, কি অভিযোগ উঠছে? কলকাতার একটি বারে কাজ করতেন ওই তরুণী। আমার সঙ্গে অনুপ রয়েছেন, সরাসরি কথা বলবো একবার অনুপের সঙ্গে। অনুপ, কি অভিযোগ উঠছে? গতকাল এক 21 বছরের তরুণী তিনি কিন্তু ভবানীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। তিনি একেবারে একটি চাকরির জন্য গত 7 তারিখে একটি হোটেল ভবানীপুরে, সেই হোটেলে কিন্তু তিনি এসেছিলেন এবং যখন এক ব্যক্তি অর্থাৎ কীর্তি কুমার মেহতা তার সঙ্গে যখন দেখা করেন সেই সময় কিন্তু তাকে হোটেলের মধ্যে জোর করে ধর্ষণ করা হয় বলে এমনটা অভিযোগ। তার পাশাপাশি তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এরপরেই গতকাল একবারে ভবানীপুর থানায় তিনি লিখিত অভিযোগ দায়ের করেছে। সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই কীর্তি কুমার মেহতা নামে অভিযুক্ত তাকে গ্রেপ্তার করেছে। এই যে তরুণী অর্থাৎ 21 বছরের তরুণী, তাকে ধর্ষণের ঘটনা, তিনি দিল্লির আদতের বাসিন্দায়, কলকাতার একটি পানশালায় তিনি চাকরি করতেন এমনটাই কিন্তু পুলিশকে তিনি জানিয়েছেন। এবং চাকরির জন্য তিনি যখন এই হোটেলে এসেছিলেন সেই হোটেলের রুমের মধ্যেই কিন্তু তাকে জোর করে ধর্ষণ করা হয় এমনটা তিনি অভিযোগ করছেন। তার পাশাপাশি তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে যদি কোনো জায়গা বাইরে কোথাও অভিযোগ বা বলেন সেক্ষেত্রে। ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করার পরবর্তীতে আদালতে পেশ করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে গোটা যাবতীয় বিষয় যেমন খতিয়ে দেখা হচ্ছে। এই যে তরুণীর কথা বলা হয়েছে তিনি কিন্তু তাদের দিল্লির বাসিন্দা, তিনি কলকাতার একটি পানশালায় তিনি চাকরি করেন। পরবর্তীতে তিনি চাকরির জন্য কিন্তু এই ব্যক্তির সঙ্গে দীর্ঘদিন যোগাযোগ করছিলেন। তারপরেই হোটেলে আসার কথা বলে এবং হোটেলে যখন আসে সেই সময় কিন্তু গোটাই ঘটনা ঘটে। তারপরেই গতকাল অভিযোগ দেয়। সেই অভিযোগের ভিত্তিতে কীর্তি কুমার মেহতার আগে ইতিমধ্যেই ভবানীপুর থানার পুলিশ তারা গ্রেপ্তার করেছে এবং আজকে আদালতে পেশ করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। যাকে গ্রেপ্তার করা হয়েছে কীর্তি কুমার মেহতা সম্পর্কে আর কিছু জানা যাচ্ছে অনুপ? তো কীর্তি কুমার মেহতা সম্পর্কে বেশ কিছু তথ্য ইতিমধ্যেই পুলিশ পেয়েছে এবং হোটেলে যে রুমে অর্থাৎ ধর্ষণের ঘটনা ঘটেছিল সেখানে কিন্তু গতকালকেই পুলিশ অভিযোগ হওয়ার পরে এসেছিল এবং তিনি যখন হোটেলে এসেছিলেন তারপরে তিনি কিন্তু নিজেকে ব্যবসায়ী বলে পরিচয় দিয়েছিলেন এমনটা কিন্তু জানতে পারা যাচ্ছে। ইতিমধ্যেই সেই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে কীর্তি কুমার মেহতা এবং তাকে গ্রেপ্তার করার পরে আজকে আদালতে পেশ করা হয়েছে। এই যে গোটা যাবতীয় ঘটনা ঘটেছিল পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যে হোটেল কর্তৃপক্ষ তাদের সঙ্গে যোগাযোগ করে কথা বলা হয়েছিল, কিভাবে রুম ভাড়া নিয়েছিল থেকে শুরু করে এবং এর আগেই ব্যক্তি এসেছিল কিনা। যদিও তিনি কিন্তু নিজেকে ব্যবসায়ী বলে পরিচয় দিয়েছিল এমনটা জানতে পারা যাচ্ছে। অভিযুক্তকে গ্রেপ্তার করার পরে পুলিশের পক্ষ থেকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে কিন্তু নেওয়ার আবেদন জানানো হয়েছে ভবানীপুর থানার পুলিশের পক্ষ থেকে। খাস কলকাতায় দিল্লির তরুণী কাজ করতে এসেছিলেন এবং চাকরি দেওয়ার নাম করে তাকে হোটেলে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করার অভিযোগ এবং ধর্ষণের পরে হুমকি দেওয়া হয় যেন কাউকে না জানানো হয়। পুলিশে অভিযোগ জানিয়েছেন ওই তরুণী কীর্তি কুমার মেহতা অভিযুক্ত। ভবানীপুর থানা এই কীর্তি কুমার মেহতাকে গ্রেপ্তার করেছে। সাইবার প্রতারণার শিকার যারা হয়েছেন তারা মাঝে মধ্যেই বলেন টাকা একবার অ্যাকাউন্ট থেকে বেরিয়ে গেলে নাকি আর ফিরে আসে না। কিন্তু নজিরবিহীন ঘটনাও ঘটে আমাদের এই শহরের বুকে, শহর কলকাতাতে। এমন 30 জন প্রতারিত রয়েছেন যারা আজ বুক ঠুকে বলতে পারবেন না টাকা ফেরত আসে। সব মিলিয়ে পুলিশ 2 কোটি টাকা প্রতারকদের থেকে বাজেয়াপ্ত করে সেই টাকা প্রতারিতদের হাতে তুলে দিল। 2 কোটিটা বেশি, প্রায় আড়াই কোটি টাকা, প্রায় 2.5 কোটি টাকা তুলে দেওয়া সম্ভব হলো। আমার সঙ্গে রয়েছেন সমীর। একবার কথা বলবো সমীর, কতদিন ধরে অপারেশনের পর তারপর মানে প্রতারিতরা তাদের কতদিন অপেক্ষা করতে হয়েছিল? অনেকেই হয়তো হাল ছেড়ে দিয়েছিলেন যে সত্যি টাকা হয়তো ফেরত পাওয়া যাবে না। অতনুদা একদম ঠিক বলেছো, যে প্রতারিত যারা হচ্ছিল তারা কিন্তু হাল ছেড়ে দিয়েছে। কারো 3 মাস, কারো 4 মাস এরমভাবে চলছিল। তখন ওরা বারবার যখন বিধাননগর সাইবার পুলিশকে জানানো হয় তখন ওরা একদম যেটা কথা বলছিল যেটা হাল ছেড়ে দিয়েছে। তারপরে সেই যারা আজকে যখন যাদেরকে চেক তুলে দেওয়া হচ্ছে সেই চেক তুলে দেওয়ার পরে কেউ 30 জনের মতন লোককে আজকে প্রতারিত যারা হয়েছে 30 জন প্রতারিতকে টাকা তুলে দেওয়া হয়েছে। তার মধ্যে 10 জনকে 20 জনকে সম্পূর্ণ টাকা তাদেরকে চেক তুলে দেওয়া হয়েছে। তারা পেয়ে খুবই খুশি। তাদের বক্তব্য একটাই যে পুলিশকে আমরা উল্টো পাল্টা বলি, কথা গালাজ করি, কিন্তু আজকে পুলিশ সেই কাজ করে দেখিয়ে দিল
যে পুলিশ পারে যে মাটির তলাতেও যদি লুকিয়ে থাকে তাকে বার করা। আজকে যে প্রতারিত হয়েছে তাদের টাকা যেরকম ফেরত দিয়েছে, আর প্রতারিত যারা করেছে তারা এখন জেলের ঘানি টানছে, তাদেরকেও ধরা হয়েছে। সেই জন্যে 30 জনের মধ্যে 20 জনকে পুরো টাকা ফেরত চেক দেওয়া হয়েছে এবং আরো 10 জন যে বাকি আছে তাদেরকে কিছু দেওয়া হয়েছে, আরো খোঁজ চলছে। এই যে 3-4 মাসের মধ্যে যে পেয়েছে সবাই খুশি। আর সব থেকে যে ইন্টারনেট এবং ডিজিটাল যুগে সেইটা হচ্ছে যারা প্রবীণ নাগরিক আছে তারা এখনো একটু পিছিয়ে আছে, পুলিশ বলছে। সেই ওদেরকেই যে তাদেরকেই টার্গেট করা হচ্ছে, যে বয়স্ক তাদেরকেই এই টার্গেট করে তাদেরকে প্রতারিত করার চেষ্টা চলছে। আজকে খুবই সবাই ধন্যবাদ সমীর। মানে এক মানে অসামান্য ঘটনা বলা যেতে পারে, যার কারণ অনেকে বিশ্বাসই করতে পারছেন না, ভাবতেও পারছেন না তারা তাদের টাকা ফেরত পাচ্ছেন এইভাবে প্রতারিত হওয়ার পর। এবং শুধু তাই নয়, পুলিশ দাবি করছে যে এভাবে বারবার প্রতারকদের ধরে টাকা উদ্ধারের থেকেও বেশি জরুরি হচ্ছে যারা সফট টার্গেট, যারা প্রবীণ বৃদ্ধ, তাদেরকে আরো বেশি সতর্ক করা। সেই সতর্ক করার কাজও পুলিশ করছে, কিন্তু প্রতারকদের থেকে কিভাবে টাকা উদ্ধার হলো, তাদের কিভাবে ধরা সম্ভব হলো, পুলিশ কি বলছে একবার শুনুন। যে সাইবার প্রতারণা হচ্ছে ওর মধ্যে যে আপনার ভিকটিম আছে ওর টাকা কিভাবে ব্যাংকের যে স্টেটমেন্ট আছে ওটা মেটিকুলাসলি অ্যানালিসিস করার পরে ওখানে গিয়ে আমরা এসব রিকভারি প্রসেস করছি। ওর এর ফলস্বরূপ আমরা দেখতে পাচ্ছি কি এত শর্ট পিরিয়ড মধ্যে আমরা মোর দেন 2 crore রিকভারি করেছে। তো আমি আপনাকে রিকোয়েস্ট করবো কি ইমিডিয়েটলি এত সাইবার থানা চলে আসুন। যদি আপনি তাড়াতাড়ি আমার কাছে চলে আসবে তো আমরা যে আছে ম্যাক্সিমাম যে আছে ওখানে রিকভারি বা ওখানে প্রসেস ইনিশিয়েট করে আপনাকে রিফান্ড করতে পারবো। যেহেতু কিছু কেস মধ্যে 100% রিকভারি হয়েছে। আমরা গত 4-5 মাস মধ্যে যে আছে মোর দেন 70-80 লোককে আমরা ধরেছি, বিভিন্ন এরিয়াতে ধরেছি। এখনই আমার ইন্টারস্টেট রেট চলছে, আমার সিপি সার্ভে গাইডেন্সে আমরা এসব আগে করতে থাকবো। যারা একেবারে প্রায় হাল ছেড়ে দিয়েছিলেন ও টাকা বোধহয় ফেরত পাবেন না, তারা আজ টাকা ফেরত পাওয়ার পর কি বলছেন শুনুন। 3.5 লাখ টাকা গেছিল, এখন অব্দি 2,30,000 পেয়েছি, তাও পেয়েছি, অনেকটাই পেয়ে গেছি। দৌড়ে ব্যাংক ম্যানেজারের কাছে গেছি, বললাম দেখুন এই ব্যাপার। উনি সঙ্গে সঙ্গে আমার অ্যাকাউন্টে সব বন্ধ করে দিলেন, ডেবিট কার্ড ক্রেডিট কার্ড সব অ্যাকাউন্ট ক্লোজ করে দিলেন। ততক্ষণে 3.5 লাখ টাকা বেরিয়ে গেছে। সাইবার ক্রাইম থানা আমাকে খুব হেল্প করেছে, ইস্ট বিধাননগর থানা আমাকে খুব হেল্প করেছে। 90% উপর রিকভারি হয়ে গেল, আমি অত্যন্ত খুশি। आप नेशनल साइबर क्राइम पोर्टल पे इमीडिएट अगर पेपर्स अपलोड कर देते तो उसने 2 घंटे में तो मुझे ईमेल आ गया कि वो जो अकाउंट है वो सीज कर दिया। फिर बाद में मैं विधाननगर पुलिस स्टेशन के पीएस के पास गया तो पीएस ने बहुत मदद करते हुए इवन अरेस्ट करके भी लाए राजस्थान से। আমি রিয়েলি হ্যাপি যে মানে বিধাননগর সাইবার ক্রাইমের যে পুরো তৎপরতাটা, মানে এত কম সময়ে এত মেজর অ্যামাউন্ট রিকভার হওয়া খুব ইম্পসিবল, যেটা আমিও আশা করিনি। তো এটা আমার কাছে মানে একটা বিশাল পাওয়া। যাদবপুরে জট কাটানোর জন্য বৈঠক, সেই বৈঠকের দিনই দেখা গেল সকালে ওম প্রকাশ মিশ্র তার যে ঘর, সেই ঘরে তালা দেওয়া হয়েছে, তার যে অফিস সেখানে তালা দিয়ে দেওয়া হয়েছে, তালা দিয়ে একেবারে সিল করে দেওয়া হয়েছে এবং তার বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন আন্দোলনকারী পড়ুয়ারা। প্রথমে ফিরে চলে গেলেন ওম প্রকাশ মিশ্র, তারপরে পুলিশ এবং তারপর পুলিশি নিরাপত্তায় তিনি তালা খুলে ঢুকলেন তার ঘরে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে বাইরে চলছে বিক্ষোভ আর ভিতরে ওম প্রকাশ মিশ্র। কিন্তু সার্বিকভাবে যাদবপুরে জট কাটবে কিভাবে? বৈঠক ছাড়া তো কোনো সমাধান সূত্র বেরোবে না। তো বৈঠকের কি হলো, এই মুহূর্তে দাঁড়িয়ে কি অবস্থা এখন যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে জানবো। সরাসরি সেখান থেকে রয়েছেন আমার সহকর্মী সোমরাজ। সোমরাজ, একটা সমাধান সূত্রে আসতেই হবে, একটা জায়গায় আসতেই হবে। একদিকে পরীক্ষাও চলছে, আরেকদিকে এই জট খোলার একটা প্রক্রিয়াও চলছে। এখন যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে? দেখো, প্রথমে তোমাকে জানিয়ে রাখি আগামীকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফাউন্ডেশন ডে, ফলত যাদবপুর বিশ্ববিদ্যালয় আগামীকাল ছুটি রয়েছে।
তারপরে রয়েছে 2টি ওয়ার্কিং ডে, শুক্রবার থেকে দোলের ছুটি পড়ে যাচ্ছে এবং সোমবার থেকে পুরোদমে যাদবপুরের ইউজি, পিজি, সায়েন্স, আর্টস এবং ইঞ্জিনিয়ারিং এর পরীক্ষা রয়েছে। ফলত ছাত্রছাত্রীরাও চাইছে যাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই যে অচলাবস্থা চলছে সেই অচলাবস্থা যাতে কেটে যায়। যদিও আজ থেকেই পুরোদমে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিয়েছেন, ক্লাস করছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সকাল থেকে যে ছবি উঠে আসছে। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের অরবিন্দ ভবনে সহ উপাচার্যের নেতৃত্বে দফায় দফায় বিভিন্ন ছাত্র সংগঠনগুলিকে নিয়ে বৈঠকে বসা হয়েছে। পৃথক পৃথকভাবে ছাত্র সংগঠনগুলিকে ডাকা হচ্ছে, তাদের সঙ্গে আলোচনায় বসা হচ্ছে, তাদের ডেপুটেশন নেওয়া হচ্ছে, তাদের তরফে যে দাবিগুলি উঠে আসছে। কোনো কোনো ছাত্র সংগঠন তারা এই পরিস্থিতিতেও দাবি রাখছে হোস্টেল থেকে সিসিটিভি যাতে প্রত্যাহার করে নেওয়া হয়। আবার কোনো কোনো ছাত্র সংগঠন এই দাবি রাখছে যে গত 1 মার্চের যে ঘটনা, সেই ঘটনায় যারা যারা দোষী তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আলাদাভাবে ব্যবস্থা নিতে হবে, এই দাবিও রাখছে। অর্থাৎ বিভিন্ন ছাত্র সংগঠনগুলির তরফে বিভিন্ন দাবি উঠে আসছে। অন্যদিকে ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র সংগঠন তারা অবশ্য এখনো পর্যন্ত দাবি রেখেছে যে অরবিন্দ ভবনের সামনে বহু ছাত্রছাত্রী বসে আছেন, সেখানে এসে বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য, ডেপুটি রেজিস্ট্রার এদেরকে বাইরে বেরিয়ে এসে আলোচনা করতে হবে ছাত্রছাত্রীদের সঙ্গে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনো পর্যন্ত কি কি পদক্ষেপ নিয়েছে তা জানাতে হবে। ফলত যাদবপুর বিশ্ববিদ্যালয় যে বৈঠকের দিকে তাকিয়ে রয়েছে, ছাত্রছাত্রীরাও যেই বৈঠকের দিকে তাকিয়ে রয়েছে, সেই বৈঠক কতটা ফলপ্রসূ হবে অবশ্যই একটা সন্দেহ রয়েছে। কিন্তু দুপক্ষই চাইছে এখন যাতে এই অচলাবস্থা কেটে যাক। আর এইখানে সমাধান সূত্র খোঁজে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সংগঠন, যারা সবসময় তারা এই অচলাবস্থা যাতে কেটে যায় তার জন্য সদর্থক পদক্ষেপ নেন। এবারেও বিশ্ববিদ্যালয় অধ্যাপক সংগঠনগুলি তারা চাইছেন যাতে বিশ্ববিদ্যালয়ে এই অচলাবস্থা কেটে যায়, বিশ্ববিদ্যালয় স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। তারা আবেদন জানিয়েছে ছাত্রছাত্রীদের কাছে যাতে তারা ক্লাস করেন এবং সেই আবেদনে সাড়া দিয়ে সকাল থেকেই বিভিন্ন বিভাগে ক্লাস হয়েছে, পরীক্ষা হয়েছে। ফলত যে দাবি নিয়ে ছাত্রছাত্রীরা আন্দোলন করছেন সেই দাবির প্রতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি অবস্থান নেয় সেই দিকেই এখন তাকিয়ে ছাত্রছাত্রীরা। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে এখানেও একটা ধোঁয়াশা তৈরি হয়েছে, কারণ যিনি অস্থায়ী উপাচার্য ভাস্কর গুপ্ত তিনি বাড়িতে রয়েছেন, দুপুরের পর থেকে তার মোবাইল ফোন বন্ধ রয়েছে। ফলত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কি সিদ্ধান্ত নেবে সেটা যথেষ্ট সন্দিহান রয়েছে। কারণ উপাচার্যের অনুপস্থিতিতে যদি কাউকে উপাচার্য দায়িত্ব পরিচালনার জন্য দেওয়া যায় সেই দায়িত্ব দেওয়া হয়নি। ফলত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক স্তরেও একটা জটিলতা রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকের বৈঠক কতটা ফলপ্রসূ হবে তা নিয়ে অবশ্যই প্রশ্ন রয়েছে। ধন্যবাদ। আর এদিকে হাইকোর্টে যাদবপুর নিয়ে মামলা, সেই মামলার কি আপডেট, কি গতিবিধি জানবো আমি। আমার সঙ্গে রয়েছেন হাইকোর্ট চত্বর থেকে অর্ণব। দেখো, যাদবপুর কাণ্ডের সময় যত গড়াচ্ছে নানা রকম চড়াই উতরাই আসছে এবং এবার যে পুলিশের তদন্ত নিয়ে বারবার প্রশ্ন করছিল ছাত্রদের একাংশ, পড়ুয়াদের একাংশ, সেই পড়ুয়াদের আর একটা অংশ মূলত ইস্তেফার উদ্দীপন পণ্ডিত একগুচ্ছ পড়ুয়া তারা কলকাতায় থেকে দৃষ্টি আকর্ষণ করে জানান যে তদন্তের নামে পুলিশ এক্ষেত্রে হেনস্থা করতে পারে। তাদের বারবার ডেকে পাঠানো হচ্ছে, তাদের মোবাইল নিতে চাইছে। তার কিন্তু মোবাইল না দেওয়ার আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টে পড়ুয়াদের তরফে আবেদন রাখা হয়েছে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তাদের মামলা দায়ের করে মঙ্গলবার নতুন করে দৃষ্টি আকর্ষণ করে আসার কথা এবং সেক্ষেত্রে জরুরি ভিত্তিতে কাল শুনানি হয় কিনা সেটা দেখান। তবে যাদবপুর নিয়ে মোবাইল দেব না এরকম একটা দাবিকে সামনে রেখে নতুন করে পড়ুয়াদের একাংশ হাইকোর্টে দৃষ্টি আকর্ষণ করলো, মামলা দায়েরের অনুমতি পেল। কালকে হয়তো শুনানির সম্ভাবনা। ধন্যবাদ অর্ণব। তবে অর্ণবের থেকে আরো একটা গুরুত্বপূর্ণ খবর আমরা নেব, কারণ হাইকোর্ট চত্বরে আরো একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেল, একরকম নজিরবিহীন বলা যায়। 21 জন আইনজীবী, তাদের বিরুদ্ধে অবমাননার রুল। কেন এই 21 জন আইনজীবী কি করেছেন জানবো অর্ণব। দেখো, সাম্প্রতিক সময়ে এরকম ঘটনা দেখা যায়নি যেখানে এতজন আইনজীবী যারা কালো কোট পরে উকিলের কাজ করেন এবং মানুষের বিচার পাইয়ে দেওয়ার কাজ করেন তারাই এবার নিয়ম ভঙ্গের দায়ে এবং যে বিচারক বিচার করেন সেই বিচারককে হেনস্থার দায়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সাব্বার রশিদির ডিভিশন বেঞ্চে কার্যত প্রাথমিকভাবে তাদের অভিযোগের সত্যতা খুঁজে পাওয়ার পর তাদের বিরুদ্ধে ফৌজদারি ক্রিমিনাল এক্ষেত্রে রুল জারি করেছে। অর্থাৎ এক্ষেত্রে তাদের ব্যাখ্যা করতে হবে তাদের বিরুদ্ধে কেন রুল ইস্যু করা হবে না এবং পরবর্তী পদক্ষেপ করা হবে না। যে অভিযোগ বসিরহাট আদালতে একটি পক্সো মামলাকে ঘিরে এবং সেই মামলায় সরকারি আইনজীবী দাঁড়াননি, সেই না দাঁড়ানোর কারণে সেখানে
মামলায় গতি প্রকৃতি বদলে যায় এবং তারপরেই সেখানে একরকম ঘটনা ঘটতে দেখা যায়, যে ঘটনায় ভিডিওগ্রাফি আদালতের সামনে আসে। সেখানে দেখা যায় অতিরিক্ত জেলা বিচারক, যিনি পক্সো মামলার দায়িত্বে ছিলেন বিচার করার, তাকে হেনস্থা করা হচ্ছে। তারই প্রেক্ষিতে একজন সরকারি আইনজীবী সহ মোট 21 জনের বিরুদ্ধে এই আদালত অবমাননা বা এক্ষেত্রে বিচারক অবমাননা রুল জারি করলো, ফৌজদারি রুল জারি হলো। কি পদক্ষেপ হবে আগামী দিনে মার্চ মাসের শুনানিতে আদালত হয়তো নির্দিষ্ট করে দেবে। কিন্তু সাম্প্রতিক সময়ে যে আইনজীবীরা, যে উকিলবাবুরা বিচার পাইয়ে দেওয়ার কাজটা করেন, তারাই নিয়ম ভেঙেছেন। হাইকোর্টের আজকের এই নির্দেশ এবং পর্যবেক্ষণে সেটা স্পষ্ট। সাম্প্রতিক সময় যেটা নজিরবিহীন বলছেন আইনজীবীদের একটা বড় অংশ। ধন্যবাদ। তাপসী মণ্ডল হলদিয়ার বিজেপির টিকিটে জিতে আসে বিধায়ক। তাপসী মণ্ডল তৃণমূল ভবনে এসে তৃণমূলে যোগ দিলেন। এর আগে সিপিআইএম ছিলেন, দল বদল করে বিজেপি 2021-এ জিতলেন। জেতার পর এবার তৃণমূলে যোগ দিলেন তাপসী মণ্ডল। তো তাতে তৃণমূলের লাভ হলো, সাংগঠনিক দিক থেকে শক্তি বাড়লো, বিজেপি কি কোথাও অস্বস্তিতে পড়লো? এইসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। তার আগে তাপসী মণ্ডল তৃণমূলে যোগ দিয়ে কি বললেন শোনাবো আপনাদের। বিভাজনের রাজনীতির অভিযোগ তুললেন বিজেপির বিরুদ্ধে, শুনুন। প্রগতিশীল এই বাংলার মাটিতে যেভাবে বিভাজনের রাজনীতি চলছে, আমরা দেখছি যে সেই বিভাজনের রাজনীতি বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে। সেই বিভাজনের রাজনীতি আমার পক্ষে মেনে নেওয়া কঠিন থেকে কঠিনতর হচ্ছিল। বিভিন্নভাবে তার প্রতিবাদ করার পরেও তার কোনো পরিবর্তন হয়নি এবং সেভাবেই বিভাজনের রাজনীতি চলছে। হলদিয়ার উন্নয়ন, শিল্প পরিকাঠামো, সর্বোপরি উদ্বাস্তু ক্ষতিগ্রস্ত এবং বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান, আর্থিক উন্নতি এবং সামাজিক উন্নয়নের পক্ষে দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে আমি যুক্ত হলাম। আর বিজেপির বিধায়ক তৃণমূলে যোগ দিচ্ছেন, তাও কোথায়কার না পূর্ব মেদিনীপুরের। পূর্ব মেদিনীপুর মানে শুভেন্দু অধিকারীর কথাই বলা হয়। বিজেপি নেতারা বলেন পুরো পূর্ব মেদিনীপুর শুভেন্দু অধিকারীর হাতে। তো আজ যখন তাপসী মণ্ডল বিজেপি থেকে তৃণমূলে যোগ দিলেন, শুভেন্দু অধিকারী কি বলছেন? এক মাস আগে যখন ভারতীয় জনতা পার্টির জাতীয় নেতারা একটা সার্কুলার দেন, যেহেতু পশ্চিমবঙ্গ নির্বাচনের বছর, কোনো বিধায়ক জেলা সভাপতি হতে পারবেন না, এই বার্তা পাওয়ার পরের দিনই তিনি তার দেওয়ালে থাকা পদ্মফুল পুছে দিয়েছিলেন। অতএব এটা আমাদের কাছে নতুন নয়। যেমন মুকুটমণি অধিকারীকে, যেমন কৃষ্ণ কল্যাণীকে, যেমন বিশ্বজিৎ দাসকে হারিয়েছিলাম লোকসভায় দল বদলুদের, একইভাবে তাপসী মণ্ডলকে যদি তোলামূল প্রার্থী করে আমাকে কিছু করতে হবে না। হলদিয়ার তোলামূলিরাই ওকে বিসর্জন দেবে, ওকে শুধু নয়, ওর ফ্রেন্ড শ্যামল মাইতিকেও বিসর্জন দেবে। আবির রয়েছেন আমার সঙ্গে ফোনে। আবির, এখনো ভোটের অনেকটাই দেরি রয়েছে, কিন্তু সাংগঠনিক দিক থেকে কোথাও যদি লাভ ক্ষতির হিসেব দেখতে হয়, তাহলে কি কারো লাভ কারো ক্ষতি এইভাবে দেখা যেতে পারে তাপসী মণ্ডলের বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়া? দেখো, অস্বস্তি তো অবশ্যই তৃণমূল কংগ্রেস তৈরি করলো এবং ওই জেলা থেকেই হচ্ছেন বিধায়ক বিরোধী দলনেতা, পাশের কেন্দ্র নন্দীগ্রাম থেকে। এবং তাপসী মণ্ডল সাম্প্রতিক সময় অন্তত রাজনীতিতে তিনি শুভেন্দু অধিকারী শিবিরের ঘনিষ্ঠ বলেই অত্যন্ত পরিচিত ছিলেন। নির্বাচনী ফলাফলের দিক থেকে দেখতে পাওয়া গেলে হচ্ছে 2024-এর লোকসভাতে ওই জেলাতে 2টো আসন বিজেপি জয়লাভ করেছে। তবে সাম্প্রতিক সময় দাঁড়িয়ে বেশ কিছু রাজনৈতিক অঙ্কে বিজেপির অন্দরও বদল হতে শুরু করেছিল এবং কোথাও গিয়ে কোথাও সাংসদ, বিধায়ক, কোথাও বা সাংগঠনিক ক্ষেত্রে যারা দায়িত্বে রয়েছেন তাদের নিজেদের মধ্যে দূরত্ব ক্রমশ বৃদ্ধি পেতে শুরু করে। তারই একটা পরিণাম হিসাবে ধরা হচ্ছে এবং এই যে অস্বস্তি যেটা তৈরি করতে পেরেছে তৃণমূল কংগ্রেস, কার্যত তাকেই ব্যবহার করতে চায় তারা নির্বাচনের আগে। আগামী নির্বাচনে কে প্রার্থী হবেন, কোথা থেকে হবেন, সেই সিদ্ধান্ত নেওয়ার এখনো হাতে অনেকটা সময় রয়েছে তৃণমূলের হাতে। কিন্তু এই যে শাসক দল, প্রধান বিরোধী দলের থেকে আসা যে বিধায়ক এবং যে জেলাতে তারা অত্যন্ত নিজেদেরকে শক্তিশালী বলে দাবি করে, সেই জেলা থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে অবশ্যই রাজনৈতিকভাবে জোর চর্চা অবশ্যই চলবে। আমরা দেখি সংসদ বা বিধানসভায় সাধারণত এমন অনেক ইস্যু নিয়ে আলোচনা হয়, তাতে ওয়াক আউট হয়, তর্কাতর্কি হয়, যা হয়তো আম আদমির না, যা হয়তো অত্যন্ত জরুরি বিষয় নয়। ভালো লাগে খুব জরুরি বিষয় নিয়ে যদি বিধানসভা বা সংসদে আলোচনা হয়। যেমন বিধানসভায়
আজ ন্যাশনাল লাইব্রেরি নিয়ে কথা হলো। ন্যাশনাল লাইব্রেরি প্রসঙ্গ উঠলো। এই যে ভেঙে চুরে গেছে ন্যাশনাল লাইব্রেরি, সেই ন্যাশনাল লাইব্রেরির এই ভেঙে চুরে যাওয়ার দায় কার? বিধানসভায় প্রশ্ন তুললেন পদ্ম বিধায়ক অশোক লাহিড়ী এবং সেখানে রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী জানিয়ে দিলেন গ্রন্থাগার কেন্দ্রের অধীনে, ন্যাশনাল লাইব্রেরি কেন্দ্রের অধীনে। এমনকি আরও স্পষ্ট করলেন যে যখন ন্যাশনাল লাইব্রেরিতে কোনো অনুষ্ঠান হয় সেখানে রাজ্যের কাউকে ডাকাই হয় না, রাজ্য সেখানে প্রাপ্ত। আমি গিয়েছি, ওটা তো বহু পুরাতন বাড়ি, ওই বাড়িটার নিরাপত্তা, বাড়িটা এনডেঞ্জার্ড কিনা। আমার প্রশ্ন ছিল রাজ্য সরকার কিছু জানে কিনা, রাজ্য সরকার এ সম্বন্ধে কোনো খবর দিতে পারলেন না। কারণ এ কথা সত্যি যেটা কেন্দ্রীয় সরকার, কিন্তু আমার পাড়ায় ওরকম একটা যদি কিছু থাকে আমার তো একটু উৎসাহ থাকবে যে কী হচ্ছে, কেমন হচ্ছে, সেটাই আমার প্রশ্ন ছিল। সেটা দুঃখই পেলাম। উনি যেমন দুঃখ পেলেন, ফিরাদ সাহেব দুঃখ পেলেন, আমিও দুঃখ পাই যখন দেখি আমার কেন্দ্রে যখন কোনো অনুষ্ঠান হয় আমাকে ডাকা হয় না। একটা অপসংস্কৃতি চালু হয়েছে। ন্যাশনাল লাইব্রেরিতে বিশেষ করে মোদী সরকার আসার পর থেকে দেখা যাচ্ছে যেন মনে হচ্ছে এটা সেন্ট্রাল টেরিটরি। সেখানে যখন কোনো অকেশন হয় সিআইএসএফকে দিয়ে গার্ড দেওয়া হয়। লোকাল বিধায়ক, আগে আমি ছিলাম, এখন মুখ্যমন্ত্রীর এলাকায়, আমাদের ডাকা তো দূরের কথা, কোনো রকম কনসালটেশন। আগে কমিটির মধ্যে লোকাল বিধায়ক থাকতো, সেগুলোকে বার করে দিয়ে এখন যেন হচ্ছে কেন্দ্রীয় শাসিত অঞ্চল হয়ে গেছে ন্যাশনাল লাইব্রেরি। ন্যাশনাল লাইব্রেরি আমার এলাকার একটা গর্ব, কিন্তু এখন যেন মনে হচ্ছে যে ন্যাশনাল লাইব্রেরি আমাদের কাছে প্রাপ্ত হয়ে দাঁড়িয়েছে। বেহালায় শিলবাড়ি লেন, সেখানে দেবোত্তর জমি পুকুর, সেই পুকুর ভরাট হয়ে যাচ্ছে বেআইনিভাবে। বেহালা শিলবাড়ি লেনের এই পুকুর ছিল ঠাকুরবাড়ির, শিলবাড়ি লেনের ঠাকুরবাড়ির দেবোত্তর জমি, সরকার অধিকৃত জমি। সেই পুকুর ভরাটের অভিযোগ উঠছে। কাউন্সিলরকে জানানোর পরও কোনো পদক্ষেপ করা হয়নি। দীর্ঘদিনের বাসিন্দা আপনি এলাকার, আপনার বাড়ির পাশের জায়গাটা কি পুকুর ছিল? হ্যাঁ, পুকুরটা তো এখন নেই বললেই চলে, নেই বলে ভরাট হয়ে গেছে। এটা তো দেবত্ব সম্পত্তি, কি করে ওরা বিক্রি করতে পারলো বিল্ডারকে, আমি তো বুঝতে পারছি না। পুরো ভরাট করতে তো মুখ্যমন্ত্রী বারণ করেছে না। আপনারা প্রশাসন, পুরসভার কাউন্সিলর কাউকে জানান এলাকার? হ্যাঁ, সবাইকে জানানো হয়েছে। মেয়র বলছে পুকুর ভরাট করা যাবে না, মাননীয় মুখ্যমন্ত্রী বলছে পুকুর ভরাট করা যাবে না, কিন্তু আমরা বেহালার বুকে দেখছি একের পর এক পুকুর ভরাট হয়ে যাচ্ছে দিবালোকে। এবং সেই পুকুর ভরাটের পিছনে কিছু প্রভাবশালী লোক যুক্ত আছে। শিলঠাকুর বাড়ি যেটা আছে, এটা 200 বছরের পুরানো ট্রাস্টি বোর্ডের প্রপার্টি। এই পুকুরটা 2001 সাল থেকে ভরাটের চেষ্টা করেছিল, আমরা দুবার বন্ধ করেছি। সেই পুকুর আবার অসাধু প্রমোটাররা সেই জমির ওপর থাবা বসিয়েছে। শিলঠাকুর বাড়ির ব্যাপারটা যেটা, ওখানে বোধহয় একটা হেলথ সেন্টার করার পরিকল্পনা আছে এবং যতটা পুকুর ছিল সেটা পাশে কোনো জায়গায় নাকি জলাভূমি হিসেবে ওরা তৈরি করে দেবে। ঠিক আছে, এটা যেহেতু হেলথ ডিপার্টমেন্ট থেকে এই উদ্যোগটা নেওয়া হয়েছে, বিস্তারিতটা না জানো পর্যন্ত আমি এই মুহূর্তে বলতে পারবো না। তবে এটা নিয়ে দীর্ঘকাল ধরে আন্দোলন চলছে। এরপরে যেসব পুকুর নিয়ে জটিলতা আছে, যেসব জলাভূমি ভরাট করার পরিকল্পনা করা হচ্ছে বেআইনিভাবে, সেগুলির বিরুদ্ধে কিন্তু কর্পোরেশন এখন একদম জিরো টলারেন্স নীতি। আর এই বেহালা শিলবাড়ি লেনের পুকুর ভরাটের প্রসঙ্গ যখন এসেছে, তখন মেয়র ফিরহাদ হাকিম তার খোঁজ নিয়েছেন। স্থানীয় জনপ্রতিনিধি যারা, তাদের রিপোর্ট দিতে হবে, দ্রুত রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন মেয়র। এবং বেহালা থানার সঙ্গেও মেয়র কথা বলেছেন এই শিলবাড়ি লেনের পুকুর ভরাট নিয়ে।